সেনা কর্মকর্তাদের আইসিটিতে বিচার শুরু, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইসিটি 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধে অভিযোগে করা 3 মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই থেকে সেনাবাহিনী বাংলাদেশ পরিস্থিতি বেশ উত্তপ্ত ছিল ভেতরে ভেতরে। সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় উত্তপ্ত এবং দফায় দফায় জেনারেলদের বৈঠক পর্যন্ত হয়েছিল যে এই বিচারটা কি একটা সিভিল কোড বিশেষ ট্রাইব্যুনালে হবে নাকি সেনা আইনে হবে। অবশেষে আজকের পরিস্থিতি দেখে যেটি বোঝা যায় যে সেনাবাহিনী যেভাবে হোক এটা এই আইসিটির অধীনেই বিচারটা তুলে দিল, এক প্রকার এটা বলা যায়। কারণ আজকে ইতিমধ্যে বিচারের একটা অংশ, প্রথম দিনের একটা অংশ, আজকে হাজিরার দিন ছিল, সেই হাজিরাটা অনুষ্ঠিত হয়েছে নজিরবিহীন নিরাপত্তায় এবং নজিরবিহীন সুযোগ সুবিধায় শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ প্রিজন ভ্যানে, কেবিন ভ্যানে করে সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের আজকে সকাল 7:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুব সংক্ষিপ্ত সারে তাদের হাজিরায় উপস্থিতিতে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। এবং কারাগারটি কোথায়? যথারীতি যে পরিকল্পনা ছিল সেনাবাহিনীর, যে সে ক্যান্টনমেন্টে একটি সাব জেল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারা অধিদপ্তরের অধীনস্থ একটা সাব জেল ক্যান্টনমেন্টকে ঘোষণা করা হয়েছে এবং এটি মনেই করা যায় যে তাদেরকে সেই সাব জেলে রাখা হবে এবং সেই সাব জেলটি তারা যেহেতু শীততাপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে এসে আদালতে হাজিরা দিতে, সেই সাব জেলটিও শীততাপ নিয়ন্ত্রিতই হবে, এমনটাই ঘটাটাই স্বাভাবিক। দেখুন, সেনা কর্মকর্তারা এখানে মেজর থেকে ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল পর্যন্ত আছে, তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী অনেক নিচের দিকে। বাংলাদেশ সরকারের মন্ত্রী, সাবেক মন্ত্রীরাও কিন্তু পেছনে হাত কড়া পরিয়ে পিছ মোড়া করে আদালতে হাজির করা হয়েছে এবং তাদের উপরে হামলা, তাদের উপরে ডিম নিক্ষেপ আজকে কিন্তু সেনা কর্মকর্তাদের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। সেনা কর্মকর্তারা কোন আইনে কোন নিয়মে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান সুবিধা পায়, শীতাতপ নিয়ন্ত্রিত কারাগার পায়, যাই হোক তাদেরকে দেওয়া হয়েছে। আসলে আমরা একটা নাটকের মধ্যে ঢুকে গেছি, নাটক চলছে এবং নাটকেরই অংশ এই সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে। ট্রাইব্যুনালটা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে, এর বহুমুখী কারণ আছে। আজকে যদি এই সেনা কর্মকর্তাদের অপরাধটাকে সেনাবাহিনী আমলেই নিত তাহলে তাদেরকে কোর্ট মার্শাল করা হতো, আর কোর্ট মার্শাল করলে কিন্তু রক্ষা নাই। কোর্ট মার্শাল মৌলিক অধিকার, বাংলাদেশের নাগরিকের সংবিধান একটা সুযোগ দিয়েছে যে মৌলিক অধিকার প্রাপ্তির, মৌলিক অধিকারের একটি অংশ হচ্ছে আইনের আশ্রয় নেওয়া। সংবিধানের আর্টিকেল 45-এ বলা হয়েছে যে শৃঙ্খলা বাহিনীর জন্য যে আইন, সে আইন কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। কোর্ট মার্শাল, এদের যদি কোর্ট মার্শাল হতো তাহলে সেখানে যে রায় হতো সেই রায়ের বিরুদ্ধে পৃথিবীর কোথাও কোনো আদালতে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ ছিল না, ডাইরেক্ট সেই সাজা ভুগতে হতো। কেউ যদি ফাঁসির আদেশপ্রাপ্ত হয় ফাঁসিতে ঝুলতে হতো। সব দিক বিবেচনায় হয়তো সেনাবাহিনী মনে করেছে যে এটি একটি ট্রাইব্যুনাল, এরপরে আরো নানা রকম ধাপ আছে, সর্বোচ্চ আদালত আছে, মহামান্য রাষ্ট্রপতি আছে, মানে এটা একটা দীর্ঘ বিচার প্রক্রিয়া। এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাংলাদেশে অনেক কিছু ঘটে যেতে পারে। সেনাবাহিনী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে বিচার প্রক্রিয়া অংশগ্রহণ করুক, আদালতে একদিন হাজির হবে, হাজির হয়ে তো ক্যান্টনমেন্টেই থাকবে। আবার দীর্ঘ ডেট, নভেম্বরে ডেট দেওয়া হয়েছে শুনানির জন্য, 20 তারিখ এবং 5 তারিখ।
যেটাই হোক না কেন, অর্থাৎ দীর্ঘ প্রক্রিয়া, এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে অনেক কিছু ঘটে যাবে। সিভিল কোর্টের বিচারাধীন আপনারা তো দেখলেন, অনেক জঙ্গি জেলবন্দি হয়েছিল, জঙ্গি মুক্ত হয়ে গেছে। অনেক ফাঁসির আসামি জেল বন্দি ছিল। এই যে জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি ফাঁসির আসামি, তিনি মুক্ত হয়ে গেছেন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত লুৎফুজ্জামান বাবর, তিনি মুক্ত হয়ে গেছেন। কাজেই এই আদালত এগুলোকে যেভাবেই হোক, কিছু মনে হচ্ছে না হয়তো, যার দরুন সেনাবাহিনী হাজির করেছে, যেটি হোক, এটি নিয়ে বেশ জল্পনা কল্পনা, এবং জল্পনা কল্পনার খানিকটা অবসান হলো যে সেনাবাহিনী আইসিটির হাতেই তাদের কর্মকর্তাদের তুলে দিল। তবে পুরোপুরি কিন্তু অবসান হয়নি, আগুন কিন্তু জ্বলেই থাকলো। এই আগুনের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বিস্ফোরণ ঘটে যেতে পারে। আমরা আসলে একটা নাটকের মধ্যে আছি, আমরা নাটকটা দেখতে থাকি যে সামনের দিনে আরো নাটকের কি কি দৃশ্য আসে, আমরা নিশ্চয়ই দর্শক হিসেবে সেগুলো দেখব। এই মুহূর্তে আমি যে জিনিসটিতে আপনাদেরকে নজর দিতে চাই তার আগে একটু ধরিয়ে দিই, মনে করিয়ে দিই। গতকাল আমি কথা বলছি 21 অক্টোবর 2025, 20 অক্টোবরে, তার আগের দিন 19 তারিখের ডেট দেওয়া আছে, হিউম্যান রাইটস ওয়াচ সহ 12টি সংস্থা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারকে 12টা পরামর্শ দিয়েছে, এবং তার মধ্যে অন্যতম একটি পরামর্শ হলো যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে নেওয়া। বাট যে অর্গানাইজেশন গুলো, ধরেন হিউম্যান রাইটস ওয়াচ ছাড়াও সেখানে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, এই ধরনের কিছু অর্গানাইজেশন, যে 12টা অর্গানাইজেশনের মধ্যে বা সাংবাদিকদের মানবাধিকার নিয়ে কাজ করে সেরকম অর্গানাইজেশন গুলো আছে, তাদের মধ্যে যখন এই রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস তাদের উপস্থিতি দেখলাম, তখন আমার একটু খটকা লেগেছিল। কেন জানেন? এই অর্গানাইজেশন গুলোর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, তারা তাদের আত্মা হিউম্যানিটি জাগ্রত হয়েছে। মানে গত 1 বছরের উপরের সময় 14-15 মাসে বাংলাদেশে প্রচন্ড ভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। বরঞ্চ ধরেন 15 মাসের আগের 16তম আগের মাসে বা 17তম আগের মাসে 24 জুন জুলাইয়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘের মানবাধিকার সংস্থা, এরা সবাই দিন রাত ঘুম হারাম করে বড় দলিল দস্তাবেজ রিপোর্ট দিয়েছে। বাট ওই 2 মাসের পরে যে আরো 16 মাস গেল, সেই 16 মাসে অসংখ্য মানুষ প্রাণ দিল, অসংখ্য সহিংসতায় ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, মানুষের মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হলো, বহু জায়গায় মানুষকে অপমানিত, অপদস্থ করা হলো, ঘর বাড়ি ছাড়া করা হলো। এসব নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ কিছু বলছিল না। 1 বছর পরে তারা এসে কথা বলছে, সেখানে রবার্ট এফ কেনেডি সেই সংস্থাও কথা বলছে। আপনারা সবাই জানেন যে আমেরিকার সাথে আমাদের এই সময়কার ডক্টর ইউনূস, তার খুব মহরম সম্পর্ক, এবং আমেরিকার এইসব অর্গানাইজেশন, বলা হয় যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, তারপরে এইসব মানবাধিকার সংস্থা, এগুলোতে তার নাকি পরতে লোকজন আছে। তো তখন আমার খটকা লাগলো যে এগুলো তো বহু কিছুই ষড়যন্ত্রের অংশ হয়। তো এখন যাত্রা করে মানবাধিকার জাগ্রত হয়েছে, এর মধ্যে আবার অন্য কোনো মহত্ব আছে কিনা। এবং দেখেন, এর পাশাপাশি IMF যে কাজটা করেছে, সে IMF এর কাজ, এবং আমেরিকার যে এখনকার অ্যাক্টিভিটিস, গত 1 মাসের অ্যাক্টিভিটিস, বলা হয় যে আমেরিকাই এখন আওয়ামী লীগ, এই গভর্নমেন্ট ইন্ডিয়ার মধ্যে মধ্যস্থতা করছে। তারা বুঝে গেছে, এবং তাদের যে এজেন্ডা গুলো ছিল, যেগুলো আদায় করে নেয়ার ইউনূস গভর্নমেন্ট দিয়ে, সেই এজেন্ডা তারা আদায় করে নিয়ে ফেলেছে। আর ইউনূস সাহেব যা যা আদায় করা দরকার তিনি দেশ থেকে আদায় করে নিয়ে ফেলেছেন। তার মানে এই বয়সে, 85 বছর বয়সে এসে তার 16 কলা পূর্ণ হয়ে গেছে। ফলে এই সময়ে চারদিকে যারা ভেতরের খোঁজ রাখেন, তারা টিউনিং বুঝতে পারছেন যে ডক্টর ইউনূসের পায়ের নিচের মাটি আস্তে আস্তে সরেই সারা, দেশের ভেতরে, দেশের বাইরে। এবং এরকম একটা গভর্নমেন্টকে আসলে কেউ কোনো সমর্থন দিবে তার জন্যও একে তো হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে, জনপ্রিয়তার তলানিতে থাকা একটা সরকারকে যে কোনো দেশ সমর্থন দিলে পরিণতি কি হতে পারে সেইটার আলামত এবং লক্ষণ, এবং সেটার পরিণতির সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ। ইন্ডিয়ার ভেতরে শেখ হাসিনা পতনের আগে থেকেই বলা হতো যে জনপ্রিয়তায় একেবারে তলানিতে থাকা আওয়ামী লীগকে ইন্ডিয়ার কতদিন, বা শেখ হাসিনাকে আর কতদিন ইন্ডিয়া সাপোর্ট দিবে। সেই সাপোর্ট অব্যাহত রাখতে গিয়ে ইন্ডিয়া একটা ধাক্কা খেয়েছে। সুতরাং ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেই হিসাব প্রযোজ্য।
বাংলাদেশে এখন যদি আপনি কোনো ভোট দেন, যে 5-10 বছর দূরের কথা, ডক্টর ইউনূসকে আর 1 বছর চান কিনা, এটার উপর একটা গণভোট দেন। আমার ধারণা মানে খুব যদি টানাটানি হয় 15-20% ডক্টর ইউনূসের পক্ষে, বাকি 80% মানুষ বিপক্ষে ভোট দিবে। ওই 15-20 যারা ওই যে 1971 সালে রাজাকার অংশ ছিল, 1971 সালে যারা এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল এবং যাদের রক্তে এখনো বাংলাদেশ বিরোধিতা, বাংলাদেশ অস্তিত্ব বিশ্বাস করে না, যারা বাঙালি জাতিকে অস্বীকার করে, যারা পাকিস্তান প্রেমে মুগ্ধ হয়ে থাকে, সেই অংশটা ছাড়া বাকি সবাই চোখ বন্ধ করে ভোট দিবে ডক্টর ইউনূসের বিপক্ষে। ফলে এই ধরনের একটা গভর্নমেন্টকে আমেরিকা